আজকে আমরা দেখব কেমিস্ট্রি পরিমাণগত রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, জারণ বিজারণ। তো এই জারণ বিজারণ টপিকটা আমাদের এইচএসসি এবং অ্যাডমিশন যে কোনো পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। জারণ বিজারণ সম্পর্কে হালকা পাতলা আইডিয়া আমাদের এসএসসিতেও ছিল। এখন এইচএসসিতে আমরা সেটা নিয়ে আরও বিস্তর আলোচনা করব। তো শুরুতে আসি জারণ বিজারণ। জারণ বিজারণ কথাটার মধ্যে জারণ কি বিজারণ কি সেটা দেখব। এখন জারণ বিজারণ দিয়ে আলটিমেটলি বোঝায় একটা বিক্রিয়া। জারণ বিজারণ তাহলে কি বোঝায়? একটা বিক্রিয়াকে ইন্ডিকেট করতেছে। তো এই জারণ বিজারণ কথাটার মধ্যে জারণ মানে কি? জারণ মানে ছারণ। জারণ মানে ছারণ। কিসের ছারণ? ইলেকট্রনের ছারণ। জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছারণ। তারপরে বিজারণ মানে কি? বিজারণ মানে হচ্ছে গ্রহণ। বিজারণ মানে গ্রহণ। কি কি গ্রহণ করা? ইলেকট্রন গ্রহণ করা। তো জারণ বিজারণ কথাটার মধ্যে জারণ কি বিজারণ কি সেটা আমরা দেখলাম। সাপোজ সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হলো। ওকে, আবার ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো এবং ক্লোরিন মাইনাসে পরিণত হলো। এইখানে কোন বিক্রিয়াটা জারণ বিক্রিয়া, কোনটা বিজারণ বিক্রিয়া? তো দেখি সোডিয়ামে কি হয়েছে? ইলেকট্রনের ছারণ ঘটছে, তো এটা একটা জারণ বিক্রিয়া। ক্লোরিনে ইলেকট্রনের গ্রহণ করছে, তাহলে এটা একটা বিজারণ বিক্রিয়া। তাহলে আলটিমেটলি কি বোঝা গেল? যে জারণ মানে ছারণ, বিজারণ মানে গ্রহণ। এবার আসি নেক্সট টপিক কনসেপ্ট, সেটা হচ্ছে জারক এবং বিজারক। জারক এবং বিজারক কি? জারক কোনগুলাকে বলে, বিজারক কোনগুলাকে বলে? তো এই জিনিসটা খুবই কনফিউজিং একটা বিষয়, অনেকের মধ্যে এটা নিয়ে প্যাচ লাগে। তো প্রথমে দেখি জারক বিজারক। আমরা আলটিমেটলি জারক বিজারক কথাটা বুঝতেছি, আর আগে দেখি ক্ষতিকারক। ক্ষতিকারক এই কথাটার অর্থ কী? কোনো একটা বস্তু যদি ক্ষতিকারক হয় তাহলে আমরা সেটাকে বলি ক্ষতিকারক। তো ওই বস্তুটার কাজ কি? অন্যকে ক্ষতি করতেছে, সে কিন্তু নিজের ক্ষতি করতেছে না, অন্যকে ক্ষতি করতেছে। সো ক্ষতিকারক কথাটার অর্থ কি? অন্যকে ক্ষতি করে, অন্যকে ক্ষতি করে। ঠিক সেইমভাবে জারক কথাটার অর্থ কি? অন্যকে জারিত করে, অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয়, আর বিজারক কি? অন্যকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয়। বিজারক কি হয়? অন্যকে বিজারিত করে, নিজে বিজারিত হয়। তাহলে জারক বিজারক কথাটার অর্থ আশা করি ক্লিয়ার। যে জারক মানে যে অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয়, আর বিজারককে যে অন্যকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয়। এখন একটা বিক্রিয়ায় জারককে বিজারককে সেটা চিনব কীভাবে? সেটা চিনা মূলত খুবই সিম্পল। যেমন একটা বিক্রিয়া লিখলাম FeCl2 প্লাস Cl2 বিক্রিয়া করে উৎপন্ন হলো FeCl3। এই একটা বিক্রিয়া লিখলাম, সমতাকরণ করলে এরকম আসতেছে। আচ্ছা, তো এই বিক্রিয়ার মধ্যে কে জারক কে বিজারক সেইটা আমরা দেখতে চাই। বিজারক বিজারক কথাটার প্রথম বর্ণ কি? ব। বারে কথাটার প্রথম বর্ণ কি? ব। দুইটা সেম, তাহলে কি হবে? বিজারক মানে বারে। কি বুঝাইলাম? বিজারকে কি বারে? বিজারকে জারণ মান বাড়ে, জারণ মান বাড়ে। কি বাড়ে? জারণ মান বাড়ে। তাহলে বিজারকে কি বাড়ে? জারণ মান বাড়ে। দেখি এবার এখানে কার জারণ মান বাড়লো? FeCl2 আমরা জানি যে হ্যালোজেন সমূহের জারণ মান হচ্ছে -1, তাহলে একটা সিএল এর জারণ মান -1, দুইটা সিএল এর জারণ মান টোটাল আলটিমেটলি -2। তো পুরো একটা মুক্ত যৌগ বা অণু এর জারণ মান হয় 0, তাহলে FeCl2 এর টোটাল জারণ মান 0। যেহেতু Cl2 এই অংশটার জারণ মান -2, তাহলে Fe এর জারণ মান কত হবে? অবভিয়াসলি +2। তারপরে Cl2 এটা একটা মুক্ত অণু, এটার জারণ মান কত? 0। তারপরে সিমিলারলি FeCl3 এর মধ্যে একটা ক্লোরিনের জারণ মান -1, তাহলে তিনটা ক্লোরিনের জারণ মান -3। আয়রনের তাহলে জারণ মান এখানে কত হবে? +3। তো FeCl2 প্লাস Cl2 থেকে FeCl3 এই বিক্রিয়ার মধ্যে দেখলাম আয়রনের শুরুতে জারণ মান কত ছিল? +2, পরবর্তীতে জারণ মান কত হয়েছে? +3। তো তার জারণ মানটা কিন্তু আলটিমেটলি বাড়তেছে। তো আমরা জানি যার জারণ মান বাড়ে সে কি? বিজারক। তো এই বিক্রিয়ায় বিজারককে Fe
টু প্লাসটা হইতেছে বিজারক, Fe2+ হচ্ছে বিজারক। এখন Fe2+ আয়নটা বিজারক। এই Fe2+ আয়ন যেই যৌগের অংশ সেই যৌগটারও আমরা বিজারক বলতে পারি। সো আলটিমেটলি FeCl2টারও বিজারক বলা যায়, FeCl2কেও বিজারক বলা যায়। তো আয়নটাকেও বিজারক বলতে পারি, ওই আয়নটা যে যৌগের অংশ এই স্পেসিফিক বিক্রিয়ায় সেটারও আমরা বিজারক বলতে পারি। তাহলে Fe2+ বিজারক অর FeCl2 বিজারক, আমরা যে কোনো একটা বলতে পারি। তো এবার আসি জারককে। তো বিজারকে যেহেতু জারণ মান বাড়ে, তো জারকে অবভিয়াসলি এটার উল্টা হবে। জারকে কী হবে? জারণ মান কমবে। তো জারকে কী হবে? জারণ মান কমবে, জারকে কমে। তো এখানে দেখি কার জারণ মান কমছে। প্রথমে এটা তো বিজারক, তো অনুমান করাই যায় যে অবভিয়াসলি এটা জারক হবে, Cl2 জারক হবে। তো দেখি হয় কি না আসলেই জারক। Cl2 প্রথমে এখানে ক্লোরিনের জারণ মান কত ছিল? 0। যেটা উৎপন্ন হয়েছে অর্থাৎ উৎপাদে ক্লোরিনের জারণ মান কত? -1। তো 0 থেকে ক্লোরিনের জারণ মান হয়েছে -1। এটা কি হয়েছে? 0 থেকে কমলে -1 হয়, তাহলে অবভিয়াসলি Cl2 এখানে জারক, যেহেতু আর জারণ মান কমে গেছে। আর FeCl2টা কী পেয়েছিলাম? বিজারক। এরকম যদি আরেকটা এক্সাম্পল আমরা দেখি, যে জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে উৎপন্ন করলো জিঙ্ক সালফেট প্লাস কপার। এই বিক্রিয়ায় কি হচ্ছে? প্রথমে জিঙ্কের যেহেতু সে মুক্ত পরমাণু, তার জারণ মান 0, CuSO4, আমরা জানি SO4 2- হয়, তাহলে SO4 এর ক্ষেত্রে 2-, কপারের তাহলে কত হবে? 2+ অথবা +2, এটা হচ্ছে -2। ZnSO4, এখানেও SO4 এর -2 আর Zn অর্থাৎ জিঙ্কের তাহলে কত হবে? +2, কপার মুক্ত আছে তাই এটার 0। এখন এখানে কার জারণ মান বাড়ছে দেখি তো। প্রথমে জিঙ্কের জারণ মান ছিল 0, এখান থেকে পরবর্তীতে উৎপাদিকা তার জারণ মান হয়েছে +2, অর্থাৎ জিঙ্কের জারণ মান কিন্তু বেড়ে গেছে। তো আমরা জানি যে জারণ মান যদি বেড়ে যায় তাহলে সেটা হইতেছে বিজারক। তো আলটিমেটলি এই বিক্রিয়ার ক্ষেত্রে বিজারককে জিঙ্ক, তাহলে বিজারক হচ্ছে জিঙ্ক। ওকে, এরপরে আসি কার জারণ মান কমছে সেটা খেয়াল করি। কপারের ছিল +2 হয়ে গেছে 0, কপারের ছিল +2 হয়ে গেছে 0। সো কপারের জারণ মান কমছে, তাহলে এখানে জারককে Cu2+ ছিল, এখান থেকে উৎপন্ন হয়ে গেছে Cu, তাহলে জারকটা হচ্ছে Cu2+, অথবা এই Cu2+ আয়নটা যেই যৌগের অংশ সেটাকেও আমরা জারক বলতে পারি। তাহলে কপার সালফেটটাকেও জারক বলা যায়। তো এভাবে আমরা কোনো একটা বিক্রিয়া থেকে কে বিজারক কে জারক সেই জিনিসটা আইডেন্টিফাই করতে পারি। এখন এতটুকু মূলত বেসিক আলোচনা 9-10 ছিল। এইচএসসি লেভেলে যেই জায়গাটাতে আলাদা সেটা হইতেছে বিভিন্ন মাধ্যমে আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ করতে হবে। তো সেই সমতাকরণটা এক লাইনেও করা যায়, আবার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিজারণ অর্ধবিক্রিয়া জারণ অর্ধবিক্রিয়া এভাবে লেখাও করা যায়। ওকে, তো বিজারণ অর্ধবিক্রিয়া জারণ অর্ধবিক্রিয়া নিয়ে যদি একটু বলি, যে যেরকম এখানে জিঙ্ক কি করছে, জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করলো, 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হয়েছে, জিঙ্ক 2+ পরিণত হয়েছে। জিঙ্ক কী ছিল? জিঙ্ক ছিল বিজারক, সেই ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হয়েছে। তো জিঙ্কের এখানে কি ঘটছে? জারণ ঘটছে, কারণ যেহেতু ইলেকট্রন ছাড়ছে এর মানে জিঙ্কের জারণ ঘটছে। তো আমরা তো জানি যে বিজারক অন্যকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয়, সেটাই তো ঘটলো। এই যে বিজারক নিজে জারিত হয়ে গেছে -2টা ইলেকট্রন ত্যাগ করে। আচ্ছা, তাহলে এটা মূলত কী ছিল? এটা হইতেছে জারণ অর্ধবিক্রিয়া, একটা জারণ বিক্রিয়া, কিন্তু এইটা একটা বিক্রিয়ার মধ্যে একটা বিক্রিয়ায় একই সাথে স্বতঃস্ফূর্তভাবে জারণ এবং বিজারণ 2টা বিক্রিয়া সংঘটিত হয়। তো সাইমultaneously 2টা যেহেতু সংঘটিত হয়, আমরা জারণের পার্টটাকে বলবো জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণের পার্টটাকে বলবো বিজারণ অর্ধবিক্রিয়া। তো বিজারণ অর্ধবিক্রিয়াটা কি? এখানে জারক কে ছিল Cu2+ অথবা কপার সালফেট। তো আমরা আয়নটা নিয়ে যদি নেই যে Cu2+, 2টা ইলেকট্রন গ্রহণ করে সে Cu-তে পরিণত হয়েছে। তো ইলেকট্রন গ্রহণ মানে কি? বিজারণ। তো আমরা জানি জারক নিজে বিজারিত হয়, অন্যকে জারিত করে। তো এখন Cu2+, সে তো জারক ছিল, সে নিজে বিজারিত হয়েছে, গুড। এটা তাহলে আমরা এখান থেকেও প্রুফ পাইলাম আরও একবার। তাহলে এই বিক্রিয়াটা কি? বিজারণ বিক্রিয়া।
এখন এইটার নাম দিতেছি কি বিজারণ অর্ধবিক্রিয়া। তো জারণ অর্ধবিক্রিয়া এভাবে লিখবো এবং বিজারণ অর্ধবিক্রিয়াটা আমরা এভাবে লিখবো। এই গেল জারণ অর্ধবিক্রিয়া কি, বিজারণ অর্ধবিক্রিয়া কি। এখন আসি মূলত যে আমরা অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করব। অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ করব। এটা হচ্ছে এইচএসসিতে খুবই ইম্পর্টেন্ট টপিক, এইচএসসি এবং অ্যাডমিশনে যে কোনো জায়গায়। আচ্ছা, অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ সমতাকরণ করা যায়, ক্ষারীয় মাধ্যমে জারণ বিজারণ সমতাকরণ করা যায়, নিরপেক্ষ মাধ্যমে জারণ বিজারণ সমতাকরণ করা যায়। তো আমরা শুরুতে অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ সমতাকরণের পার্টটা দেখি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখন আমাদের টপিক অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ সমতাকরণ। আচ্ছা, তো এই যে অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়াগুলো আমরা সংঘটিত করাবো, এই জারণ বিজারণ বিক্রিয়া জানি একটা জারক থাকবে, একটা বিজারক থাকবে। তো আমরা জারক হিসেবে কাদেরকে ইউজ করব সেটি একটু এক নজর দেখি, আর বিজারক হিসেবে কাদেরকে ইউজ করব সেটা দেখি। শুরুতে দেখি জারক হিসেবে কাদেরকে ইউজ করব। জারক হিসেবে কাদেরকে ইউজ করব, তো জারক হিসেবে ইউজ করব প্রথমে KMnO4 অথবা MnO4 মাইনাস। মানে কি, এই MnO4 মাইনাস এই আয়নটা, পারম্যাঙ্গানেট আয়নটা, এটা হচ্ছে মূলত জারক। তো সে KMnO4 একটা যৌগের অংশ হলে ওই যৌগটা তো জারক হয়ে যায়, আমরা সেটা দেখে আসছি আগেও। জারক হিসাবে KMnO4 অথবা MnO4 মাইনাস এটা আমরা ইউজ করতেছি। এরপরে সিমিলারলি আরও কয়েকটা জারকের নাম যদি বলি, K2Cr2O7, আচ্ছা, ডাইক্রোমেট আয়ন, অথবা সে পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে থাকলে ওই পটাশিয়াম ডাইক্রোমেটটাকেও আমরা জারক হিসেবে ইউজ করতে পারি। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে আমরা জারক হিসেবে ইউজ করতে পারি। তারপরে KClO3, KBrO3, KiO3 এগুলোকেও জারক হিসেবে ইউজ করতে পারি। তারপরে আরও জারক হিসেবে ইউজ করতে পারি PbO2, দেন কপার 2+, তারপরে H2O2 এবং হচ্ছে H2O2 অথবা O2 মাইনাস, H2O2 না সরি, এটা জারক হিসেবে H2O2, আচ্ছা H2O2 এবং SO2, H2O2 এবং SO2। তো এবার বা S2 মাইনাস এগুলারে আমরা জারক হিসাবে ইউজ করতে পারি। এখন এই অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ায় এই স্পেসিফিক জারকগুলা বিক্রিয়া করে কিছু স্পেসিফিক রূপে পরিণত হবে। তো এখন আমরা দেখব এই যে জারকগুলা লিখলাম, এগুলা জারণ বিজারণ বিক্রিয়াটা শেষে অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়া কমপ্লিট করে কোন রূপে বা উৎপাদে কোন রূপে সে থাকবে। যেমন KMnO4 এর পরিবর্তিত রূপটা হবে KMnO4, অম্লীয় মাধ্যমে KMnO4 এর পরিবর্তিত রূপটা হবে Mn2+, অর্থাৎ এই যে MnO4 মাইনাস যেটা ছিল সেটা Mn2+-এ পরিণত হবে। MnO4 মাইনাস যেটা ছিল সেই Mn2+-এ পরিণত হবে জারণ বিজারণ বিক্রিয়া শেষে। অর্থাৎ MnO4 মাইনাস যদি বিক্রিয়কে থাকে, উৎপাদে সে কীরকমভাবে থাকবে, Mn2+ রূপে থাকবে। সিমিলারলি Cr2O7 2 মাইনাস সে Cr3+-এ পরিণত হবে। তারপর ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলা ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এই আয়নসমূহে পরিণত হবে। তারপরে KClO3, KBrO3, KiO3 এগুলোও সেম ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এই আয়নগুলোতে পরিণত হবে। তারপরে PbO2 Pb2+-এ পরিণত হবে। কপার 2+, কপার প্লাসে পরিণত হবে। হাইড্রোজেন পারক্সাইড পানিতে পরিণত হবে এবং সালফার ডাইঅক্সাইড অথবা S2 মাইনাস আয়নটা শুধুমাত্র সালফারে পরিণত হবে। গেল। এবার এখান থেকে আমাদের আরেকটা জিনিসও জানার আছে। সো জারক কি করে? জারক ইলেকট্রন গ্রহণ করে, সেটা আমরা জানি। জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে। জারক সমূহ কি করতেছে? ইলেকট্রন গ্রহণ করতেছে।
কারণ জারক অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয়। নিজে বিজারিত হয় কথাটার অর্থ কি? সে ইলেকট্রন গ্রহণ করে। এখন দেখি এই প্রত্যেকটা জারক তারা কয়টা করে ইলেকট্রন গ্রহণ করলো, মানে তার ইনিশিয়াল স্টেট থেকে সে চেঞ্জ হয়ে যে নতুন রূপে পরিণত হয়েছে, এই রূপ চেঞ্জের সময় সে কতটা ইলেকট্রন গ্রহণ করছে সেই জিনিসটা আমরা জানতে চাই, এবং ওই জিনিসটারে বলতেছি আলটিমেটলি তুল্য সংখ্যা। তো প্রথমে KMnO4 বা MnO4 মাইনাস এটা পরিণত হয়েছে Mn2 প্লাসে। দেখি প্রথমে MnO4 মাইনাস, এখানে KMnO4 ধরি একটা যৌগ, এখান থেকে আমি জানতে যাচ্ছি যে Mn বা ম্যাঙ্গানিজের জারণ মান কত ছিল সেটা জানতে চাইতেছি। সেটা কীভাবে জানবো? আমরা জানি পটাশিয়ামের জারণ মান হচ্ছে 1, অক্সিজেনের একটা অক্সিজেনের মাইনাসের 2, তাহলে 4টা অক্সিজেনের মাইনাসের 8। তো সমগ্র এই মুক্ত যৌগটার জারণ মান হইতেছে 0। এখান থেকে Mn এর মানটা তাহলে আলটিমেটলি কত পাচ্ছি? প্লাসের 1 প্লাস Mn এর জন্য ধরলাম x মাইনাসের 8 = 0, x এর মান আসতেছে +7। তো KMnO4 এখানে Mn এর জারণ মান কত ছিল? +7। সো এখান থেকে সে চেঞ্জ হয়েছে কততে? Mn2 প্লাসে, অর্থাৎ Mn7 প্লাস Mn2 প্লাসে পরিণত হয়েছে। এই কথাটার অর্থ কি? Mn7 প্লাস Mn2 প্লাসে পরিণত হয়েছে, অর্থাৎ সে 5টা ইলেকট্রন গ্রহণ করছে। দ্যাটস ওয়াই সে Mn2 প্লাস থেকে Mn7 প্লাস থেকে Mn2 প্লাসে পরিণত হয়েছে। সেটা কীভাবে হইতে পারতো? 5টা ইলেকট্রন গ্রহণ করছে। সো তাহলে আমরা যেই জিনিসটা এখন বাইর করতে যাচ্ছিলাম যে প্রত্যেকটা জারক পরিবর্তিত রূপে যাওয়ার সময় কয়টা ইলেকট্রন গ্রহণ করছে সেই সংখ্যাটা আমরা বুঝতে যাচ্ছি। Mn বুঝতে পারলাম এখানে মোট কয়টা ইলেকট্রনের গ্রহণ করা হয়েছে? 5টা, তাহলে এই হচ্ছে 5। এই সংখ্যাটার আমরা বলবো তুল্য সংখ্যা। এই সংখ্যাটারে বলতেছি কি? তুল্য সংখ্যা। যতটা ইলেকট্রন গ্রহণ করলো। ওকে, তারপরে K2Cr2O7 Cr2O7 2- এটা এখানে যদি দেখি এবার, ওকে, তো নেক্সট K2Cr2O7 অথবা Cr2O7 2-। তো K2Cr2O7 এখানে আমি ক্রোমিয়ামের জারণ মান জানতে চাচ্ছি। ওকে, তো প্রথমে K2 এর কত? একটার জন্য +1, দুইটার জন্য +2, একটা অক্সিজেনের -2, 7টার জন্য -14, এবং সামগ্রিক যৌগটার কত? 0, প্লাসের 2 প্লাস Cr2 এর জারণ মান ধরলাম x, Cr2 টোটালটার একসাথে জারণ মান ধরলাম x প্লাস -14 = 0। তাহলে x এর জারণ মান আসতেছে কত? +12। x এর জারণ মান আসতেছে +12। এখন x এর জারণ মান +12, x এর মান আসতেছে +12, অর্থাৎ কি? Cr2 টোটালটার হচ্ছে +12, তাহলে একটা Cr এর কত? +6, একটা Cr এর কত? +6, Cr2 এর হচ্ছে +12, তো একটা Cr এর কত? +6। এখন তো মূলত এখানে ক্রোমিয়াম কি রূপে ছিল? Cr6+, এই রূপে আছে Cr6+। সো ক্রোমিয়াম পরিণত হয়েছে কিসে? Cr3+, Cr6+ থেকে Cr3+ পরিণত হয়েছে, অর্থাৎ সে একটা ক্রোমিয়াম 3টা করে ইলেকট্রন গ্রহণ করছে। তো মূলত ক্রোমিয়াম ছিল কয়টা? 2টা, তাহলে 2টা ক্রোমিয়াম কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 3 × 6টা, তাহলে একটা ক্রোমিয়াম 3টে ইলেকট্রন গ্রহণ করছে। তো 2টা ক্রোমিয়াম, যেহেতু 2টা ক্রোমিয়াম ছিল, তো 2টা ক্রোমিয়াম কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 3 × 6টা ইলেকট্রন গ্রহণ করবে। দ্যাটস ওয়াই এটার তুল্য সংখ্যা হবে 6। সিম্পল। সিমিলারলি এই সবগুলোর ক্ষেত্রে যদি বাইর করি, যেমন Cl2, এখানে ক্লোরিনের জারণ মান ছিল 0, পরিণত হয়েছে Cl-, একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- পরিণত হয়েছে। তো 2টা ক্লোরিন ছিল, তাহলে 2টা ক্লোরিন টোটাল 2টা ইলেকট্রন গ্রহণ করছে, সো 2। এটার তুল্য সংখ্যা হবে 2। এইরকমভাবে বাকিগুলোর ক্ষেত্রে যেমন KClO3 KBrO3, এখানে তুল্য সংখ্যাটা সিমিলারলি যদি বাইর করো তাহলে দেখতে পাবো এখানে আসতেছে 5। তারপরে PbO2 থেকে Pb2+, এখানে আসতেছে 2। Cu2+ থেকে Cu+, এখানে 1। তারপরে H2O2 থেকে H2O, এখানে আসতেছে 2।
এবং সালফার ডাইঅক্সাইড থেকে সালফারে আসবে তুল্য সংখ্যা 4। দ্যাটস ইট। এগুলো হইতেছে আমাদের ইম্পর্টেন্ট কয়েকটা জারক, যেগুলা এই জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ইউজ করব। তো এই প্রত্যেকটা জারকের পরিবর্তিত রূপ, অর্থাৎ সে কোন রূপে পরিণত হবে এবং তার তুল্য সংখ্যা, এই জিনিসটা জানা খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো মাথায় রাখতে হবে। তো সবগুলোর মধ্যে যদি সবচেয়ে ইম্পর্ট্যান্ট বলি, তাহলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে 1 আর 2। সবচেয়ে ইম্পর্ট্যান্ট 1 আর 2, এই দুইটা মাস্ট মনে রাখতেই হবে, এই দুইটা মাস্ট মনে রাখতেই হবে। তো এবার জারক সম্পর্কে আমরা বুঝলাম, নেক্সট যাব হচ্ছে বিজারকে। অর্থাৎ জারক সম্পর্কে কে কে জারক হইতে পারে সেগুলো দেখছি, এবার দেখব কে কে বিজারক হবে এবং তাদের রূপান্তরিত ফর্মটা কীরকম এবং তুল্য সংখ্যা কীরকম। এবার আমরা যাচ্ছি বিজারকে। বিজারক বিজারক হিসেবে কাদেরকে আমরা ইউজ করব। তো বিজারক হিসেবে সবচেয়ে কমন বিজারক হবে অক্সালিক অ্যাসিড, H2C2O4। H2C2O4 এক নাম্বার। দেন আমরা ইউজ করব হ্যালাইড X- অথবা এই আয়নটা পটাশিয়াম হ্যালাইড এখানে থাকতে পারে। সাপোজ যে Cl- আয়ন সে বিজারক রূপে কাজ করবে, তো Cl- আয়নটা সে বিজারক রূপে কাজ করবে। তো Cl- যদি কোনো একটা যোগের অংশ হয়, ওই যৌগটার আমরা বিজারকই বলতে পারি। সেটা বারবার দেখে আসছি কিছুক্ষণ আগেই। তাহলে এই জিনিসটা এখানে লিখলাম যে X- দিয়ে বোঝাচ্ছে আলটিমেটলি হ্যালোজেনগুলাকে। ওকে, নেক্সট 3 নাম্বার হতে পারে Na2S2O3। এই Na2S2O3 আমরা বিজারক রূপে ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে আসি H2S, এটা আর একটা বিজারক রূপে ইউজ হবে। তারপরে Fe2+, তারপরে SN2+, নেক্সট H2O2 এবং SO2। খেয়াল করলে দেখবা লাস্টের যে দুইটা, অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, এই দুইটাকে আমি বিজারক রূপেও লিখছি, কিছুক্ষণ আগে জারক রূপেও লিখছিলাম। এর অর্থ কী দাঁড়ায় যে H2O2 এবং SO2 এই দুজন বিজারক রূপেও কাজ করতে পারে, জারক রূপেও কাজ করতে পারে। দ্যাটস ইট। এখন আসি নেক্সট, তাহলে কি যে এই বিজারকসমূহ বিক্রিয়া শেষে, জারণ বিজারণ বিক্রিয়া শেষে কী রূপে পরিবর্তিত হবে সেটা। ওকে, তাহলে H2C2O4 পরিবর্তিত হবে কার্বন ডাইঅক্সাইডে, অর্থাৎ যে বিক্রিয়ক হিসেবে H2C2O4 থাকবে, কিন্তু যখন উৎপাদে পরিণত হবে তখন H2C2O4 থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। X- অর্থাৎ হ্যালাইডটা পরিণত হবে X2A। তারপরে Na2S2O3 পরিণত হবে Na2S4O6-এ। H2S পরিণত হবে শুধু সালফারে। Fe2+ পরিণত হবে Fe3+-এ। এখন এখানে Fe2+ লিখছি, Fe2+-এর জায়গায় সাপোজ FeSO4ও লিখতাম, ওই FeSO4ও বিজারক রূপে কাজ করতে পারে। কীভাবে? Fe2+ আয়নটা সে বিজারক, তো Fe2+ আয়ন যে যৌগে থাকবে সেই যৌগটাকেও বিজারক রূপে বলতে পারি। Fe2+ বিজারক। সিমিলারলি যদি বলতাম FeSO4, এটাও বিজারক হইতে পারতো। আবার যদি বলতাম FeCl2, এটাও বিজারক হতে পারতো। সো আমি এখানে Fe2+ সাধারণ কমন পার্টটা লিখছি, আয়নটা, এটা যদি অন্য যৌগে থাকে তো ওই যৌগটাও বিজারক রূপে কাজ করবে, কিন্তু উৎপন্ন হবে Fe3+। ওকে, SN2+ উৎপন্ন করবে SN4+, H2O2 উৎপন্ন করবে শুধু O2 এবং SO2 উৎপন্ন করবে সালফিউরিক অ্যাসিড। এই হচ্ছে প্রত্যেকটা বিজারকের পরিবর্তিত রূপসমূহ। ওকে, এবার আসি তুল্য সংখ্যা, অর্থাৎ বিজারক কি করে? অন্যকে বিজারিত করে, নিজে জারিত হয়। তো নিজে জারিত হয় কথাটার অর্থ কি? সে নিজে ইলেকট্রন ছাড়ে। আচ্ছা, তো বিজারক কয়টা ইলেকট্রন ছাড়ে সেই সংখ্যাটা এখন আমরা দেখতে চাই। এই জারণ বিজারণ বিক্রিয়ায়, আমরা যে জারণ বিজারণ বিক্রিয়াগুলো নেক্সটে একটু পরেই শিখবো, ওইগুলাতে বিজারক কয়টা ইলেকট্রন ছাড়ে সেই জিনিসটা দেখব। তো প্রথমে বিজারক কয়টা ইলেকট্রন ছাড়ে? H2C2O4 থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তো এখানে যদি H2C2O4-এ কার্বনের
জারণ মানটা বের করি কত আসে, এইচ এর হচ্ছে +2, অক্সিজেনের হচ্ছে -8, তাহলে H2CO4 -8 +2, C2 অংশের জন্য ধরে নিলাম x, C2 অংশের জন্য ধরলাম x, তাহলে +2 + x -8 = 0, x এর মান আসবে +6, তাহলে C2 এই টোটালটার জন্য +6, শুধুমাত্র কার্বনের কত +3, শুধুমাত্র কার্বনের কিন্তু +3, তাহলে এখানে H2CO4 এ কার্বনের জারণ মান +3। আর কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জারণ মান কত দেখি সেটা, কার্বন ডাইঅক্সাইডে, তো কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেনের কত -4 আর কার্বনের ধরলাম x, তাহলে x -4 = 0, x = 4, তাহলে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জারণ মান +4, কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জারণ মান হচ্ছে +4। ওকে, তো নেক্সট, তো এটা থেকে কি বুঝতে পারলাম যে কার্বন H2CO4, H2CO4 এ +3 কার্বনের জারণ মান, কার্বন ডাইঅক্সাইডে +4, অর্থাৎ +3 থেকে +4 হয়েছে একটা কার্বন, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করছে, সো ওভারঅল দুইটা কার্বন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, সুতরাং H2CO4 এর তুল্য সংখ্যা কত 2, বুঝলাম। সিমিলারলি বাকিগুলোও যদি দেখি, যেটা -1 ছিল, -1 থেকে 0 হয়ে গেছে, 0 হয়ে গেছে, তো আলটিমেটলি এখানে 1, বাকিগুলোর ক্ষেত্রে ঠিক সেম, এটার ক্ষেত্রে 1, H2S এর ক্ষেত্রে হচ্ছে 2, SN2+, এটাতে 2, এটাতে 1, Fe2+ থেকে Fe3+ হয়েছে, তারপরে H2O2 থেকে O2 উৎপন্ন হচ্ছে, এখানে 2 আর এখানে 2, সেমভাবে আমরা বের করব। ঠিক আছে, তাহলে এই যে সংখ্যাগুলো লিখলাম, আলটিমেটলি এগুলো দিয়ে কী বোঝাচ্ছি যে কয়টা ইলেকট্রন সে ছাড়ছে, কয়টা ইলেকট্রন সে ছাড়ছে সেই জিনিসটা, অথবা এটারই আমরা বলতেছি তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা। সো আমরা জারকের ক্ষেত্রে, একটু আগে জারকের ক্ষেত্রে পরিবর্তিত রূপ এবং তুল্য সংখ্যা দেখলাম, এখন বিজারকের ক্ষেত্রেও পরিবর্তিত রূপ এবং তুল্য সংখ্যা দেখলাম। তো আমাদের অনেকটা কাজ এখন শেষ, এখন জাস্ট নেক্সট স্টেপটা কি, বিক্রিয়াগুলা সম্পন্ন করা, বিক্রিয়াগুলো সম্পন্ন করা। সো প্রথমে এক লাইনে সমতা করব, প্রথমে এক লাইনে সমতা করব, এটা কিন্তু অম্লীয় মাধ্যমে, হ্যাঁ অম্লীয় মাধ্যমে, অম্লীয় মাধ্যমে আমরা প্রথমে এক লাইনে সমতা করব, এক লাইনে বিক্রিয়াগুলো সমতা করব। এখন এই যে জারণ বিজারণ বিক্রিয়া যেগুলো আমরা দেখব, জারণ বিজারণ বিক্রিয়া যেগুলো আমরা সমতা করব, সেগুলো মূলত দুইটা ফরম্যাটে দেওয়া থাকতে পারে, একটা হচ্ছে শুধু আয়নগুলা দেওয়া থাকতে পারে, আরেকটা যৌগ আকারে দেওয়া থাকতে পারে। যেমন প্রথম আকৃতিটা হচ্ছে এরকম যে Fe2+, তারপরে MnO4- বিক্রিয়া করলে অ্যাসিডিক মাধ্যম মানে H+, বিক্রিয়া করলো, বিক্রিয়া করে উৎপন্ন কি করবে সেটা, তাহলে এই আকৃতিতে দেওয়া থাকতে পারে, এই আকৃতিতে দেওয়া থাকতে পারে যে শুধু আয়ন আকার আছে, শুধু আয়ন আছে, আয়ন, অথবা এইভাবে দেওয়া থাকতে পারে যে সাপোজ H2O2 KMnO4, আরেকটা অ্যাসিডিক মাধ্যম হিসেবে দিলাম সালফিউরিক অ্যাসিড, এবং এখান থেকে বিক্রিয়া হয়েছে, দেন এই বিক্রিয়াটা কমপ্লিট করতে বলছে সমতা সহ। তো এই দুইটা ফরম্যাটে আমরা এখন দেখব যে কিভাবে সমতাটা আলটিমেটলি করতে হয়, খুবই সহজ, জাস্ট মাথা ঠান্ডা রাখলেই কাজ শেষ। তো প্রথমে আমরা দেখি যে প্রথম যে একটু আগে যে বিক্রিয়াটা লিখলাম, প্রথমে ওই আয়ন আকারে যেটা লিখছি সেটা দিয়ে দেখতেছি। 1 নম্বর বিক্রিয়া MnO4- প্লাস Fe2+, অ্যাসিডিক মাধ্যম H+, এটা বিক্রিয়া করে কি কি উৎপন্ন হবে। তো সবার আগে আমাদের কাজ হবে কি, যে বিক্রিয়া একদম স্টার্ট করার আগেই তুল্য সংখ্যা আদান প্রদান করে দিব, যে জারক আর কে বিজারক। ওকে, এখানে দেখি কে জারক কে বিজারক, MnO4 এটা কি জারক, Fe2+ সে কি বিজারক, আমরা দেখে আসছি কে জারক কে বিজারক, সেটা এখন আশা করি সবাই চিনে গেছি। এখন এই MnO4- আর Fe2+ জারক বিজারক, তাদের তুল্য সংখ্যা আদান প্রদান করে দিব, অর্থাৎ জারকের তুল্য সংখ্যা বিজারকরে দিব, বিজারকের তুল্য সংখ্যা জারকরে দিব। তো MnO4 তার তুল্য সংখ্যা কত ছিল, MnO4 এর তুল্য সংখ্যা ছিল 5 এবং Fe2+ এর তুল্য সংখ্যা ছিল 1। এই যে উপরে আমরা লিখে আসছি, জারকের MnO4- এর তুল্য সংখ্যা 5 এবং Fe2+ এর তুল্য সংখ্যা হচ্ছে এই 1, তাহলে 5 দিয়ে দিব, ওর তুল্য সংখ্যা 5 ওকে দিব, আর ওর তুল্য সংখ্যা 1 ওকে দিয়ে দিলাম, শেষ। এটুক
প্রথমে এটা ফর্মালিটি কমপ্লিট করে ফেললাম। এরপর আসো, যার কাছ থেকে যা উৎপন্ন হওয়ার কথা, যার কাছ থেকে যা উৎপন্ন হওয়ার কথা সেটা লিখে দেব। তো MnO4 মাইনাস থেকে কি উৎপন্ন হওয়ার কথা? Mn2 প্লাস। মনে রাখবা যে জারক থেকে তো আমরা দুইটা জিনিস পাবো, জারক থেকে দুইটা জিনিস পাবো, জারক থেকে দুইটা জিনিস পাবো। কি 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 কি? একটা হইতেছে তার পরিবর্তিত রূপ, একটা হইতেছে মূলত যা পাওয়ার কথা, একটা হইতেছে যা পাওয়ার কথা তাই পাবো, যা পাওয়ার কথা তাই পাবো। কিন্তু জারক আরেকটা জিনিসও দিবে। কি দিবে? পানি দিবে। জারক আরেকটা জিনিসও দিবে, পানি দিবে। কতটা পানি দিবে? কয়টা পানি দিবে? অ্যান্সারটা হচ্ছে যতগুলা অক্সিজেন ততগুলা পানি, যতগুলা অক্সিজেন ততগুলা পানি, ততগুলা পানি। ঠিক আছে। তো জারক থেকে দুইটা জিনিস পাবো, একটা হইতেছে যা পাওয়ার কথা সেটা পাবোই, আরও এক্সট্রা হিসাবে কি পাবো? বোনাস পানি পাবো। কয়টা পানি? যতগুলো অক্সিজেন জারকে থাকবে ততগুলা পানি পাবো। তো MnO4 জারক, সে মূলত Mn2 প্লাস তো দিবেই, সে আরও এক্সট্রা কী দিবে? পানি দিবে। এক্সট্রা কী দিবে? পানি দিবে। কয়টা পানি দিবে? যতগুলো অক্সিজেন জারকে আছে ততগুলা। তো জারকে কয়টা অক্সিজেন আছে? দেখো 4 একে 4, 4টা অক্সিজেন আছে, তাহলে 4টা পানি সে দিল। শেষ। জারক থেকে যা পাওয়ার কথা আমরা তা লিখে ফেলছি। নেক্সটে বিজারক থেকে কি পাবো? তো বিজারক হিসাবে কে আছে? বিজারক হিসাবে আসে কে? Fe2 প্লাস। Fe2 প্লাস। তো বিজারক থেকে যা পাওয়ার কথা সেটাই পাবো, এর থেকে বেশি কিছু পাবো না। তো Fe2 প্লাস থেকে কি পাওয়ার কথা? Fe3 প্লাস। তো সেটা পাইলাম। লাস্ট স্টেপটা হচ্ছে বিক্রিয়াটাকে সমতা করব। তো আমরা একটা সমতা তো করছি এখানে, যে তুল্য সংখ্যা আদান প্রদান করছি। বিক্রিয়া সমতা করার ক্ষেত্রে আমরা তুল্য সংখ্যার আদান প্রদান করে দিছি। গুড। তো বিক্রিয়া সমতা করার ক্ষেত্রে তুল্য সংখ্যা আদান প্রদান করলাম। তো বাকিগুলোর তো সমতা করতে হবে, শুধু তো দুইটার করলে হবে না, বাকিগুলোরও সমতা করতে হবে। এখন আসো, এই যে জারকে একটা বোনাস দিছে, এই বোনাসটা দেওয়ার যে মাসুল, সে মাসুলটা তুলবে বিজারক। জারক দিছে ঠিক আছে, কিন্তু এর মাসুলটা তুলবে বিজারক। মানে কি? এই যে জারক 4 অণু পানি, জারক থেকে 4 অণু পানি পাইছি, এই পানির জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন বিজারক থেকে আসবে। যদি বিজারকে পর্যাপ্ত না থাকে, বাকিগুলা H প্লাস থেকে আসবে। কি বললাম? যে যতগুলা পানি উৎপন্ন হয়েছে তার জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন বিজারক হতে আসবে। যদি বিজারকে না থাকে, বাকিগুলা অ্যাসিড হতে আসবে। তো এখন দেখি যে বিজারকে তো কোনো হাইড্রোজেন নাই, তো বাকিগুলো মূলত অ্যাসিড থেকে আসবে। তো 4 দোকানে 8টা হাইড্রোজেন আছে, 4টা পানিতে 8টা হাইড্রোজেন আছে, তাহলে 8টা হাইড্রোজেনই আসবে কোথা থেকে? অ্যাসিডিং মাধ্যমটা থেকে। শেষ। এবার দেখি যে সমতাটা আশা করি উভয় পক্ষে কমপ্লিট। হ্যাঁ, একটা জিনিস বাকি, এখানে Fe2 প্লাস ছিল 5টা আর এখানে 3টা, তাহলে 5টা Fe2 প্লাস থেকে 5টা Fe3 প্লাস তৈরি হবে। একটা Fe2 প্লাস থেকে একটা Fe3 প্লাস তৈরি হয়, তাহলে 5টা Fe2 প্লাস থেকে 5টা Fe3 প্লাস তৈরি হবে। তাহলে এই হইতেছে আমাদের এক লাইনে পুরো বিক্রিয়াটা সমতাকরণ করলাম। তো প্রথমে আলটিমেটলি কী কী উৎপাদ তৈরি হবে সেগুলো লিখলাম, দেন হচ্ছে সমতাকরণ করলাম। কীভাবে? তুল্য সংখ্যার আদান প্রদান করলাম, তারপরে যতগুলো পানি উৎপন্ন হয়েছে বিজারক থেকে আসবে, অথবা না থাকলে অ্যাসিডিক মাধ্যমটা থেকে আসবে। দ্যাটস ইট। তো এরকম আরও কয়েকটা যদি দেখি, সাপোজ Cr2O7 মাইনাস এবং Fe2 প্লাস অ্যাসিডিক মাধ্যমে বিক্রিয়া করলো, Fe2 প্লাস অ্যাসিডিক মাধ্যমে বিক্রিয়া করলো। বিক্রিয়া করে কি কি উৎপন্ন হবে সেইটা জানতে চাই। তো দেখি কি কি উৎপন্ন হবে। জারককে বিজারককে Cr2O7 মাইনাস, সে হচ্ছে জারক। তারপরে বিজারককে Fe2 প্লাস, সে হইতেছে বিজারক। তো আমরা জারক বিজারক আইডেন্টিফাই করতে পারলাম, এটা আশা করি পারবো সবাই। এরপরে জারক থেকে কি উৎপন্ন হবে? দুইটা জিনিস উৎপন্ন হবে। এক, যেটা পাবো সেটা উৎপন্ন তো হবেই, এক্সট্রা হিসেবে কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। তো জারক থেকে কি পাওয়ার কথা? Cr2O7 মাইনাস থেকে কি পাওয়ার কথা? Cr3 প্লাস পাওয়ার কথা, Cr3 প্লাস পাওয়ার কথা। আর পানি পাবো। কয়টা পানি পাবো? জারক থেকে তো দুইটা জিনিস পাই, একটা হইতেছে যা পাবো তাই, আর একটা হইতেছে বোনাস। তো বোনাস হিসেবে কি পাবো? পানি পাবো। কয়টা পানি পাবো? জারকে যতগুলো অক্সিজেন থাকবে ততগুলো পানি। তো 7টা অক্সিজেন আছে, দ্যাটস ওয়াই 7টা পানি পাবো। জারকের কাজ শেষ। এরপর আসো বিজারক, Fe2 প্লাস আছে। তো বিজারক Fe2 প্লাস থেকে আমরা জানি Fe3 প্লাস উৎপন্ন হবে, Fe2 প্লাস থেকে Fe3 প্লাস উৎপন্ন হবে। বিজারক থেকে যা পাওয়ার কথা তাই পাবো, এক্সট্রা বোনাস কিছু পাবো না। তাহলে আমরা যা যা উৎপন্ন হওয়ার কথা সেগুলো লিখে ফেলছি, কাজ শেষ। এরপরে নেক্সট কি? সমতা করে দিব।
সমতাটা খুবই সহজ। প্রথমেই তুল্য সংখ্যাটা আদান প্রদান করব। তো এর তুল্য সংখ্যা অর্থাৎ জারকের তুল্য সংখ্যা বিজারককে দিব, বিজারকের তুল্য সংখ্যা জারককে দিব। তো জারকের তুল্য সংখ্যা কত? ডাইক্রোমেটের তুল্য সংখ্যা ছিল 6, Fe2+ এর তুল্য সংখ্যা ছিল 1, তাহলে এটারে দিব 6, অর্থাৎ এর জারকের তুল্য সংখ্যা ছিল 6, এটা দিয়ে দিলাম বিজারকরে, বিজারকের তুল্য সংখ্যা 1, এটা দিয়ে দিলাম জারকরে। গেল সমতাকরণের ফার্স্ট স্টেপ ডান। এরপরে বাকিগুলা এই দুইটা সমতাকরণ করলাম, বাকিগুলা দেখি ঠিকঠাক আছে কিনা। তো প্রথমে যে এই যে H2 উৎপন্ন হয়েছে, বলছিলাম এর মাসুল দিতে হবে বিজারকরে, বিজারক না দিতে পারলে অ্যাসিড দিবে। অর্থাৎ H2O-তে যতগুলা H2O উৎপন্ন হয়েছে, 7টা H2O উৎপন্ন হয়েছে, এখানে যতগুলা হাইড্রোজেন আছে, অর্থাৎ 14টা হাইড্রোজেন যেমন এখানে আছে, ওই হাইড্রোজেনগুলো কোথা থেকে আসবে? বিজারক হতে আসবে। যদি বিজারকে না থাকে তাহলে অ্যাসিড হতে আসবে। যদি বিজারকে পর্যাপ্ত না থাকে তাহলে বাকিগুলো অ্যাসিড হতে আসবে। যেমন এখানে বিজারকে তো কোনো হাইড্রোজেন নাই, বিজারকে কোনো হাইড্রোজেন নাই, মূলত সবগুলো অ্যাসিড হতেই নিতে হবে। তাহলে 14টা হাইড্রোজেন, 14টা এই অ্যাসিড হতেই যাবে, 14টা অ্যাসিড হতেই যাবে, তাহলে 14 দিয়ে দিলাম। তো এখানে তিনজনের সমতা আমরা ডান। এবার আসে এই পাশে দেখি ঠিক আছে কিনা সব। Cr3+, ক্রোমিয়াম কয়টা? একটা। তো মূলত আমরা দেখছিলাম Cr থেকে Cr3+ উৎপন্ন হইতেছে, তাহলে Cr2 থেকে আলটিমেটলি 2টা Cr3+ উৎপন্ন হবে, 2Cr3+, তাহলে Cr2 থেকে উৎপন্ন হবে কি? 2Cr3+। গেল। এরপরে 4টা, এটার সমতা ডান। Fe3+, Fe3+ দেখো 6টা Fe2+ আছে, একটা Fe2+ থেকে একটা Fe3+ তৈরি হয়, তাহলে 6টা Fe2+ থেকে 6টা Fe3+ তৈরি হবে। তাহলে এই হইতেছে আমাদের এই বিক্রিয়াটারও সমতা। ওকে, তো নেক্সট যদি দেখি একটা, তো এখানে দেখতে পারতেছি যে জারক হিসেবে কে আছে? MnO4-, এটা হইতেছে জারক। বিজারক হিসেবে কে আছে? C2O4-2-, এটা হইতেছে বিজারক। কোন মাধ্যমে? অ্যাসিডিক মাধ্যমে। সো এখন আমরা দেখব যে প্রথমে কাজটা কি করব, যে জারক থেকে যা উৎপন্ন হওয়ার কথা তাই দিব, বিজারক থেকে যা উৎপন্ন হওয়ার কথা সেগুলো আগে লিখে ফেলবো, অর্থাৎ যা যা উৎপন্ন হওয়ার কথা সেগুলো লিখে ফেলবো। তো জারক হিসাবে আছে MnO4-। জারক থেকে আমরা জানি দুইটা জিনিস উৎপন্ন হতে পারে, এক হচ্ছে যা পাওয়ার কথা, আর এক হইতেছে বোনাস। তো যা পাওয়ার কথা কি পাইতে পারি? MnO4- থেকে Mn2+। সুন্দর, গেল। এরপরে বোনাস হিসেবে কী পাবো? পানি পাবো। কয়টা পানি পাবো? জারকে যতগুলো অক্সিজেন আছে ততগুলা পানি পাবো। তো জারকে অক্সিজেন আছে কয়টা? 4টা, তাই দিয়ে দিলাম 4টা পানি। শেষ। আচ্ছা, এর আগে এরপরে যে বিজারক কে আছে? C2O4-2-, বিজারক হিসেবে আছে C2O4-2-। তো বিজারক থেকে আমরা কি পাই? C2O4-2-, অর্থাৎ C2O4-2- থেকে আমরা পাই কার্বন ডাইঅক্সাইড। তো বিজারক থেকে কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। বিজারক থেকে আলটিমেটলি কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তো সেটাও লিখে ফেললাম। এবার আসো সমতা করি, সমতা করে দেখি সব ঠিক আছে কিনা। সমতা যদি করতে চাই প্রথমে তুল্য সংখ্যা আদান প্রদান করতে হবে। বিজারকের তুল্য সংখ্যা 2 জারককে দিলাম, জারকের তুল্য সংখ্যা 5 বিজারককে দিলাম। এর ফলে হইল কি দেখো, এই দুইটার সমতাকরণ ডান। কিন্তু আমরা একদম শুরুতে বলছিলাম যে বিক্রিয়ার শুরুতেই এই তুল্য সংখ্যা আদান প্রদানটা করে দিতে, বিক্রিয়ার শুরুতেই তুল্য সংখ্যার আদান প্রদান করে দিতে। এখন না করে প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে শুরুতেই তুল্য সংখ্যা আদান প্রদান করছি, দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে করি নাই, অত একটা সমস্যা হয় নাই। কিন্তু কেন হয়নি? কারণ এখানে আলটিমেটলি তুল্য সংখ্যা ছিল 1, জারকের সাথে সহগ ছিল 1, ফলে এই যে অক্সিজেন 7টা উৎপন্ন করছিলাম, এটা কিন্তু আগে উৎপন্ন করে ফেলছিলাম 7টা। কিন্তু এখানে দেখো যে আমরা তুল্য সংখ্যা আদান প্রদানের আগেই কিন্তু 4টা অক্সিজেন, অর্থাৎ 4টা অক্সিজেন থেকে 4টা পানি উৎপন্ন করে দিছি। কিন্তু তুল্য সংখ্যা আদান প্রদানের পরে দেখা যাচ্ছে এর আগে কিন্তু একটা সহগ আসতেছে 2। তো এখন মূলত জারকে অক্সিজেন কয়টা? 4 2 8টা, তাহলে 8টা পানি উৎপন্ন হইতো। এই কারণে সবার আগে আমরা তুল্য সংখ্যাটা আদান প্রদান করব, বিক্রিয়ার একদম শুরুতেই তুল্য সংখ্যাটা আদান প্রদান করে দেবো, যাতে এই ঝামেলাটা না হয়, এই ঝামেলাটা যাতে না হয়। তো 4টা পানি মূলত উৎপন্ন হবে কয়টা? 4 2 8টা অক্সিজেন আছে, দ্যাটস 8টা পানি উৎপন্ন হবে। ঠিক আছে, তো এবার সমতাকরণের বাকি প্রসেসটাতে যাই। এই যে পানিগুলো উৎপন্ন হলো এর জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন কোথা থেকে আসবে? এর জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন আসবে বিজারক থেকে। যদি বিজারকে না থাকে তখন অ্যাসিড থেকে আনতে হবে। তো কয়টা হাইড্রোজেন আছে? 8 2 16টা। বিজারকে কোনো হাইড্রোজেন নাই,
আলটিমেটলি আসবে কিন্তু এই এসিড মাধ্যম থেকে, 16টা হাইড্রোজেনই আসবে এই এসিড মাধ্যম থেকে। তাহলে 16 দিয়ে দিলাম এখানে, 16। ওকে, 16 এসিড মাধ্যম। তারপরে এই সাইডের সমতাকরণ শেষ। পরবর্তীতে দেখি Mn2+। তো একটা Mn থেকে Mn2+ উৎপন্ন হয়, একটা MnO4- থেকে একটা Mn2+ তৈরি হয়। তো দুইটা MnO4- যেহেতু আছে তাহলে দুইটা Mn2+ তৈরি হবে। একটা C2O4 2- থেকে দেখো মূলত কার্বন আছে কয়টা, একটা এখানে, আর বিক্রিয়কে কার্বন আছে কয়টা, 5 দুগুণে 10টা। একটা সি এর জন্য একটা করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাহলে C2O4 এর একটার জন্য দুইটা করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এখানে আলটিমেটলি 5টা C2O4 আছে, তো 5 দুগুণে 10টা, 5 দুগুণে 10টা CO2 তৈরি হবে, 5 দুগুণে 10টা CO2 তৈরি হবে সমতার জন্য। ওকে, তাহলে এই হইতেছে ওভারঅল বিক্রিয়াটা, সমতা সহ লিখে ফেললাম, শেষ, সিম্পল। এবার এটা গেল আমাদের প্রথম টাইপের সমতাকরণ। এরপরে যদি দ্বিতীয় একটা টাইপের দেখি, যে দ্বিতীয় টাইপগুলা কী ছিল, আয়ন ছাড়া একদম যৌগ, পিওর যৌগ হিসেবে থাকবে। যে সাপোজ K2Cr2O7 প্লাস FeSO4 অ্যাসিডিক মাধ্যম হিসেবে দিয়ে দিলাম। এবার সালফিউরিক অ্যাসিড এখানে বিক্রিয়া করতেছে, তাহলে কত জারণ মান, তাহলে জারণ বিজারণ বিক্রিয়াটা সমতাকরণ তাহলে কীরকম হবে, এটা 4 নাম্বার বিক্রিয়া দেখতেছি। তো আসো এবার এখানের জন্য করি। প্রসেস একদম সেম, জাস্ট কিছু কিছু জায়গায় ডিফারেন্স থাকবে, প্রসেস বাকিটা মূলত সেমই থাকে। ওকে, তো সবার আগে যে কাজটা, ফর্মালিটিটা ফিল আপ করে দিব, তুল্য সংখ্যার আদান প্রদান করে দিব। K2Cr2O7 এর তুল্য সংখ্যা হচ্ছে 6, এটা দিয়ে দিলাম FeSO4 রে। আর এর আগে তো বুঝছোই যে K2Cr2O7 এটা হইতেছে জারক, আর FeSO4 এর মধ্যে আছে Fe2+, তো সেটা কি বিজারক। আচ্ছা, এরপরে জারকের তুল্য সংখ্যা 6 দিয়ে দিলাম বিজারকের তুল্য সংখ্যা 1, সেটা দিয়ে দিলাম জারকরে, গেল। নেক্সটে যা উৎপন্ন হওয়ার কথা সেগুলো লিখবো। কিন্তু এখন দেখো ওইখানে যেরকম অ্যাসিডিক মাধ্যম হিসেবে H+ দিয়েছিলাম বা আয়ন ছিল, ওইখানে যা উৎপন্ন হওয়ার কথা তাই লিখছি। এখানে একটু ডিফারেন্টভাবে লিখবো। কী লিখবো, উৎপাদগুলো এখানে একটু ভিন্ন আঙ্গিকে লিখবো। যে অ্যাসিডের যে নেগেটিভ অংশ আছে এটা কিন্তু অ্যাসিডের নেগেটিভ অংশ। এই অ্যাসিডের নেগেটিভ অংশের সাথে প্রত্যেকটা ধাতুর বিক্রিয়া করাই দিব। তাহলে প্রথম টাইপের ক্ষেত্রে কিন্তু আমরা এইসব করি নাই, সিম্পলি জাস্ট যা ছিল তাই করে গেছি। দ্বিতীয় টাইপে অ্যাসিডের যেই নেগেটিভ অংশ আছে সেটার সাথে প্রত্যেকটা ধাতুর বিক্রিয়া করাই দিব। তো করাই দিই। ধাতু হিসেবে কে আছে, পটাশিয়াম আছে, ক্রোমিয়াম আছে, আয়রন আছে। তো তিনটার সাথেই বিক্রিয়া করবে এই অ্যাসিডের নেগেটিভ অংশটা। তো বিক্রিয়া করে লেখি K2SO4, তারপরে FeSO4 একটু আগে লিখলাম, বাকিটা পরে লিখতেছি। এরপরে আছে Cr2SO4। এখন দেখো এখানে একটু সাজাগুজু করি। যেমন K2SO4, এটা থেকে মূলত K2SO4 তৈরি হবে। SO4 এর 2 কেড়ে দিল, K এর 1 SO4 দিল। আচ্ছা, FeSO4, এখানে কি FeSO4 তৈরি হবে নাকি Fe2SO4 উৎপন্ন হবে? দেখো এই FeSO4 এখানে মূলত কে ছিল, Fe2+ ছিল। আলটিমেটলি এই Fe2+ থেকেই এইখানে Fe3+টা উৎপন্ন হয়ে গেছে, কিন্তু পিওর আয়ন আকারে সেটা নাই, সেটা যৌগ আকারেই সেটা উৎপন্ন হয়েছে। সো মূলত এখানে হবে Fe2SO4 এর মধ্যে আয়রনের জারণ মান কত, +3। মূলত এখানে +2 ছিল, এটা থেকে যা উৎপন্ন হওয়ার কথা ছিল সেটা উৎপন্ন হয়ে গেছে অলরেডি এখানে। আচ্ছা, এরপর আসো Cr2SO4। তো এখানে Cr2O7 ছিল, ক্রোমিয়ামের ছিল +6, ক্রোমিয়ামের এখানে ছিল +6, এটা থেকে উৎপন্ন হবে এখানে ক্রোমিয়াম +3, সেটা আমরা জানি। সো Cr2SO4 এভাবে যদি দেওয়া দিই তাইলে কিন্তু ক্রোমিয়ামের +3 উৎপন্ন হয়ে যায়, ক্রোমিয়ামের +3 জারণ মান উৎপন্ন হয়ে যায়। তো আলটিমেটলি এই যে আমরা অ্যাসিডের নেগেটিভ অংশের সাথে সকল ধাতুর বিক্রিয়া করাই দিতেছি, এখানে কিন্তু মূলত যেটা থেকে যা উৎপন্ন হওয়ার কথা সেই স্টেপটা কমপ্লিট হয়ে যেতেছে। এখন যদি কমপ্লিট কোনো ক্ষেত্রে নাও হইতে পারে, তো তখন চেক করবো যে কমপ্লিট হয়েছে কিনা। যেমন ধরো K2Cr2O7, এটা থেকে উৎপন্ন হওয়ার কথা কি, Cr3+, দেখি Cr3+ উৎপন্ন হয়েছে কিনা। হ্যাঁ, এখানে Cr3+ উৎপন্ন হয়ে গেছে। আচ্ছা, FeSO4, এটাতে ছিল কি Fe2+, থেকে কি উৎপন্ন হওয়ার কথা, Fe3+, তো দেখি Fe3+ উৎপন্ন হওয়ার কথা হয়েছে কিনা।
হ্যাঁ Fe3+ উৎপন্ন হয়ে গেছে। সো যার কাছ থেকে যেটা উৎপন্ন হওয়ার কথা ছিল তা উৎপন্ন হয়ে গেছে। যদি না হইতো তাহলে যেটা উৎপন্ন হওয়ার কথা ছিল তা লেখা দিতাম সিম্পলি। ওকে, তো আমাদের একটু পর্যন্ত কাজ শেষ। এরপরে জারক থেকে তো আসলো একটা জিনিস। জারক থেকে কি আসলো? যে জাস্ট যেটা উৎপন্ন হওয়ার কথা সেটাই আসছে। জারক থেকে কিন্তু আমরা জানি এক্সট্রা আরেকটা জিনিস তৈরি হয়, কি? পানি। বোনাস হিসেবে পাই পানি। জারক হিসাবে এই বোনাসটাও লেখা দিচ্ছি। জারক হিসাবে বোনাসটা হইতেছে পানি। কয়টা পানি? জারকে যতটা অক্সিজেন আছে, কয়টা আছে? 7 থেকে 7টা অক্সিজেন আছে, এই কারণে 7টা পানি তৈরি হবে। এখন এই পানির জন্য প্রয়োজনীয়, আচ্ছা এটুক শেষ। এবার আসো সমতা করি। সমতা করলে এই দুইটার সমতা তো আগেই করছি। এরপরে আসো এই পাশের সমতাটা। এই পানি 7টা পানি তৈরি হয়েছে, আমরা জানি কি 7টা পানিতে 14টা হাইড্রোজেন আছে। এই 14টা হাইড্রোজেন, প্রয়োজনীয় 14টা হাইড্রোজেন কোথা থেকে আসবে? বিজারক হতে আসবে। বিজারকে পর্যাপ্ত না থাকলে বাকিগুলা অ্যাসিড হতে আসবে। তো যেহেতু বিজারকে নাই, তো অবশ্যই অ্যাসিড হতেই দিতে হবে। তো 14টা হাইড্রোজেনই আসবে কোথা থেকে? অ্যাসিড হতে। তাহলে দেখো H2 আছে, তাহলে 7 দোকানে 14টা হাইড্রোজেন, 7 দোকানে 14টা হাইড্রোজেন, শেষ গেল সমতা। এরপরে বাকি এই পার্টটার জন্য K2 মিলল। আচ্ছা Fe2, এখানে দেখো 6টা Fe আছে আর আছে Fe2, তাহলে সমতাকরণের জন্য লিখে দিলাম 3, 3 দোকানে 6, যাতে সমতা হয়। এখানে Cr2, এখানেও Cr2। ওকে, SO4 এরগুলো আলটিমেটলি দেখো সব মিলে গেছে। SO4 একটা, SO4 3 3 9টা, 10 টোটাল 9 একে 10, আর এখানে 3 13টা। এখানেও দেখো SO4 7টা আছে, 6টা আছে, 13টাই SO4ই আছে আলটিমেটলি। তো সমতা ডান। তাহলে এই হইতেছে ওভারঅল আমাদের বিক্রিয়াটা। প্রথমে কি করলাম যে অ্যাসিডের নেগেটিভ অংশের সাথে সকল ধাতু বিক্রিয়া করাই দিছি। এটুকুই ছিল জাস্ট এক্সট্রা কাজ, বাদ বাকিটা সেম। ওকে, তো এরকম যদি আরেকটা এক্সাম্পল দেখি, 5 নাম্বার বিক্রিয়া আমাদের। এই তো এই বিক্রিয়াটার এখন আমরা সমতাকরণ করব এবং কী কী উৎপন্ন সেটা দেখব। প্রথমে তুল্য সংখ্যা আদান প্রদান প্রথমেই করে দিব। তো দেখো KMnO4 এর তুল্য সংখ্যা 5, এটা H2O2 রে দিয়ে দিলাম। H2O2 এর তুল্য সংখ্যা 2, এটা KMnO4 রে দিয়ে দিলাম। শেষ। এই স্টেপটা করা সবার আগের ফর্মালিটি। ওকে, এরপরে বাদ বাকি কাজ শুরু করো। তো এটা যেহেতু সব কিছু পূর্ণরূপে দেওয়া আছে, আয়ন রূপে দেওয়া নাই, অর্থাৎ কি অ্যাসিডের যে নেগেটিভ অংশ আছে সেই নেগেটিভ অংশের সাথে সকল ধাতুর বিক্রিয়া করবো। ধাতু আছে কে কে? পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, দুইটা ধাতু আছে। তাহলে K2SO4 তৈরি হবে আর MnSO4 তৈরি হবে। এবার নেক্সটে যার কাছ থেকে যা উৎপন্ন হওয়ার কথা তা উৎপন্ন করে দিব। দেখি তো উৎপন্ন হয়ে গেছে কিনা অলরেডি। KMnO4, এটা থেকে কি উৎপন্ন হওয়ার কথা? Mn2+। তো দেখো এখানে অলরেডি Mn2+ উৎপন্ন হয়ে গেছে। MnSO4 এর মধ্যে Mn এর ম্যাঙ্গানিজের জারণ মান কত? +2, অর্থাৎ Mn2+ এটাতে আছে। তাহলে জারক থেকে যেটা উৎপন্ন হওয়ার কথা সেটা উৎপন্ন হয়ে গেছে। এখন জারক থেকে এক্সট্রা আরেকটা জিনিস পাইতাম। জারক থেকে যা উৎপন্ন হওয়ার কথা তা তো করছি, আরেকটা এক্সট্রা জিনিস পাইতাম বোনাস। সেটা কি? পানি। কয়টা পানি? যতগুলো অক্সিজেন ছিল জারকে ততগুলো পানি। এখানে 4 দোকানে 8টা অক্সিজেন ছিল, দ্যাটস ওয়াই 8টা পানি পেলাম। গেল। পরবর্তীতে বিজারক হতে H2O2, বিজারক হইতে আমরা কি পাইতাম? H2O2 বিজারক হিসেবে থাকলে আমরা পরিবর্তিত রূপ হিসেবে থাকতো পানি। এই যে H2O2 যখন বিজারক রূপে থাকে, H2O2 যখন বিজারক রূপে থাকে, H2O2 বিজারক রূপে থাকলে তা থেকে পাই অক্সিজেন। H2O2 বিজারক রূপে থাকলে সেটা থেকে পাই অক্সিজেন। এখন আসো, H2O2 বিজারক রূপে থাকলে সেটা থেকে পাই অক্সিজেন। তো H2O2 থেকে কী পাবো আমরা? অক্সিজেন পাবো। ওকে, অক্সিজেন পাবো। কয়টা অক্সিজেন পাবো সেটা একটু পরে দেখতেছি। H2O2 থেকে অক্সিজেন পাবো। এখন তুল্য সংখ্যা আদান প্রদান করলাম, বাকি সমতাকরণের কাজটা দেখতে থাকি। তো বাকি সমতাকরণের মধ্যে দেখো এই দুইটার কাজ শেষ। যতগুলা পানি উৎপন্ন হয়েছে তার জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন বিজারক হতে আসবে। দেখি এবার বিজারকে হাইড্রোজেন আছে কিনা প্রয়োজনীয়। দেখো বিজারকে অলরেডি 10টা হাইড্রোজেন আছে। বিজারকে অলরেডি 10টা হাইড্রোজেন আছে, আর বাড়ানো যাবে না। তুল্য সংখ্যা আদান প্রদান করে দিলে সেটাতে কোনো চেঞ্জ করা যাবে না। তো মোট কয়টা হাইড্রোজেন আছে? 16টা। বিজারকে 10টা আছে। তো বিজারকে যদি পর্যাপ্ত হাইড্রোজেন না থাকে, বাকি হাইড্রোজেন থাকবে, বাকি হাইড্রোজেন আসবে অ্যাসিড হতে। তো বিজারকে অলরেডি 10টা আছে, আর শর্ট আছে কয়টার? 6টার। এই 6টা আসবে অ্যাসিড হতে। তো 3 দুগুণে 6, এই 6টা আসবে অ্যাসিড হতে, দ্যাটস ইট। বাদ বাকি এগুলা K2, এখানেও K2 SO, আচ্ছা Mn, এখানে দেখো 2 Mn, 2টা Mn আছে যেহেতু আগে 2, তাহলে এই MnSO4 এর আগেও আমি 2 দিয়ে দিলাম। Mn, তো এখানে 2টা ম্যাঙ্গানিজ ছিল, এখানে 2 MnSO4 তৈরি হবে। ওকে, অক্সিজেন, একটা অক্সিজেন। এখানে কয়টা O2 ছিল? কয়টা? 5টা। তাহলে 5টা O2 তৈরি হবে, দ্যাটস ইট। তাহলে এই হচ্ছে আমাদের সমতাকরণ।
এইভাবে বাদ বাকি বিক্রিয়াগুলোও এক লাইনে সমতা হবে, এইভাবে বাদ বাকি বিক্রিয়াগুলোও এক লাইনে আমরা সমতাকরণ করতে পারবো। গেল। এবার এইটা তো গেল এক লাইনে সমতা করলাম, এক লাইনে সমতা করলাম। এরপরে আসবো যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ অর্থাৎ জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। এইভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ কোন মাধ্যমে? অম্লীয় মাধ্যমেই। ওকে, তো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা সমতাকরণ করব অম্লীয় মাধ্যমে। জিনিসটা খুব সিম্পল, এক লাইনে সমতাকরণ শিখা ফেললে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করা কোনো ব্যাপার না। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করা কোনো ব্যাপার না। এখন সবার আগে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা যেরকম অম্লীয় এক লাইনে যখন সমতাকরণ করছি তখন দেখছি দুই টাইপের দেওয়া থাকতে পারে, এক শুধু আয়ন আকারে দেওয়া থাকতে পারে, আবার পুরো একটা যৌগ আকারেও দেওয়া থাকতে পারে। কিন্তু এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমাদের যেই আকারেই দেওয়া থাকুক না কেন আমরা কাজ করব শুধুমাত্র আয়ন আকারে। আয়ন আকারে দেওয়া থাকলে তো ভালোই, কোনো কষ্ট নেই। কিন্তু যদি পুরা যৌগ আকারে দেওয়া থাকে তখন সেগুলা থেকে আয়ন আকারে লেখা নিতে হবে। কীভাবে লিখবো? যেমন KMnO4 যদি দেওয়া থাকে যৌগ আকারে দেওয়া থাকলো, যদি KMnO4 আয়ন আকারে দেওয়া থাকে এভাবে দেওয়া থাকবে MnO4 মাইনাস, কিন্তু যদি যৌগ আকারে দেওয়া থাকবে KMnO4 এই আকৃতিতে। তো এই KMnO4 আমরা ইউজ করবো না, আমরা এই পটাশিয়ামটারে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমরা ইউজ করবো MnO4 মাইনাস। এরকম যেগুলোরে বাদ দিব সেগুলোরে বলবো দর্শক আয়ন। দর্শক আয়ন, এদের মূলত কোনো কাজ নাই, আর হইতেছে দর্শক আয়ন। তো এরকম দর্শক আয়ন আকারে দর্শক আয়ন হিসাবে কে কে থাকতে পারে? দর্শক আয়ন হিসাবে মূলত থাকবে এই পটাশিয়াম থাকবে, এরপরে সালফেট থাকবে, সোডিয়াম যদি থাকে সোডিয়াম থাকবে, এরপরে H+ থাকবে। এগুলোই মূলত দর্শক আয়ন, এগুলোই মূলত কমন দর্শক আয়ন। এগুলার আমরা বাদ দিয়ে দিব, শুরুতেই বাদ দিয়ে দিব, শেষ। পরবর্তী হিসাব একদম সহজ, দেখি কয়েকটা এক্সাম্পল দেখলেই বুঝে যাব। তো প্রথমে 1 নম্বর বিক্রিয়া যদি নেই, এখানে বিক্রিয়াগুলো মূলত আলটিমেট এর আগে যেরকম শিখাচ্ছি ওই রকমই, জাস্ট জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া এক্সট্রা হিসাবে লিখতে হবে। সাপোজ FeSO4 প্লাস KMnO4 প্লাস H2SO4, এটা বিক্রিয়া করে কি উৎপন্ন হবে তা সমতাকরণ করতে বলছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে খুবই সিম্পল। তো তুমি সবার আগে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যাওয়ার আগে নিজে নিজে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যাওয়ার আগে এক লাইনে সমতা করে নিবা যে প্রদত্ত বিক্রিয়াটি সমতাকরণের পরে রূপ হচ্ছে এরকম। ওকে, তো সেটা বিক্রিয়া করলা FeSO4, যা আমরা আগে এক লাইনে সমতাকরণ এখানে করি। তো FeSO4 এর তুল্য সংখ্যা 1, এটাতে যাবে, KMnO4 এর তুল্য সংখ্যা 5 এখানে যাবে। FeSO4 থেকে এরপরে SO4 হইতেছে অ্যাসিডের নেগেটিভ অংশ, এর সাথে সকল ধাতু বিক্রিয়া করবে, তাহলে ধাতু Fe2SO4 3, একটু আগে দেখে আসছি, এরকম জাস্ট লিখতে থাকি। এখন K2SO4 প্লাস হইতেছে MnSO4। ওকে, এরপরে যার কাছ থেকে যা উৎপন্ন হওয়ার কথা কিনা তা লেখছি কিনা দেখো। FeSO4 অর্থাৎ Fe2+, এখানে বিজারক, Fe2+ থেকে Fe3+ উৎপন্ন হওয়ার কথা, তাই অলরেডি এখানে হয়ে গেছে। তো এটার বিজারক থেকে যা উৎপন্ন হওয়ার কথা তা উৎপন্ন হয়ে গেছে। KMnO4 এটা হইতেছে জারক, KMnO4 থেকে উৎপন্ন হওয়ার কথা Mn2+, হ্যাঁ এই যে এখানে Mn2+ উৎপন্ন হয়ে গেছে। আর জারক থেকে আমরা এক্সট্রা আরেকটা জিনিস পাই, সেটা কি? বোনাস হিসেবে পানি। কয়টা পানি? যতগুলো অক্সিজেন আছে জারকে ততগুলো পানি। তো 4টা অক্সিজেন আছে, এই কারণে 4টা পানি পাবো। ঠিক আছে, 4টা পানি পাইলাম। এরপরে আসো সমতা করি। তো এই দুইটার সমতা হয়ে গেছে, বাদ বাকিগুলা যে জারক হতে যতগুলা অক্সিজেন ছিল ততগুলো পানি তৈরি হয়েছে। এখন পানির জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন, অর্থাৎ 4 দোকানে 8টা হাইড্রোজেন কোথা থেকে আসবে? বিজারক হতে, কিন্তু বিজারকে দেখতেছি কোনো হাইড্রোজেন নাই, তাহলে এই 8টা হাইড্রোজেন মূলত অ্যাসিড হতে আসতে হবে। ওকে, দিলাম 4। এবার Fe2, এখানে Fe ছিল 5টা, এখানে আছে 2টা, তো সমতা করার জন্য লিখে দিলাম 5/2। তারপরে এখানে K2SO4, এখানে পটাশিয়াম আছে 1টা, এখানে আছে 2টা, সমতার জন্য লিখে দিলাম 1/2। তারপরে MnSO4 মিলছে, বাকিগুলো সব ঠিক আছে। তাহলে এই হইতেছে আমাদের সমতাকরণ সহ লিখলাম, এই হচ্ছে সমতা সহ লিখলাম। এখন আসো, যদি তুমি মন চায় এই 5/2 এই 1/2 এগুলারে চাইলে সরাইতে পারো, 5/2 1/2 এগুলার চাইলে সরানো যায়। কিভাবে?
সিম্পল, 2 দিয়া উভয় পক্ষের গুণ দিয়ে দিলে এই 5/2 আর হাফ সরে যাবে, 2 দিয়া উভয় পক্ষের গুণ দিলে 5/2 আর হাফ সরে যাবে। তাহলে এই হইতেছে আমার আলটিমেটলি হিসাবটা আর কি, বিক্রিয়া। এখন আসো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণটা শুরু করি। তো FeSO4 এটা কী ছিল? বিজারক। আর KMnO4 কী ছিল? জারক। শুরুতে বিজারক কি করে? নিজেকে বিজারক অন্যকে বিজারিত করে, নিজে জারিত হয়, অর্থাৎ বিজারক জারণ অর্ধবিক্রিয়া দেয়, সেটা একদম শুরুতে আমরা দেখে আসছি। আর জারক কি করে? বিজারণ অর্ধবিক্রিয়া দেয়। তাহলে জারক কি করে? বিজারণ অর্ধবিক্রিয়া দিবে, বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে আমরা এখন বিজারণ অর্ধবিক্রিয়াটা লিখতেছি, বিজারণ অর্ধবিক্রিয়া, ঠিক আছে। তো জারক হিসাবে কে আছে? KMnO4। তো আমি তো বলছি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা শুধুমাত্র আয়নগুলাই ইউজ করতে পারবো। তো KMnO4 আছে, এটার আয়নটা কি? MnO4 মাইনাস, দর্শক আয়ন কে বাদ। আচ্ছা, MnO4 মাইনাস, সিম্পল, একদম সিম্পল। দেখো বিজারণ অর্ধবিক্রিয়ায় MnO4 মাইনাস থেকে কি উৎপন্ন হওয়ার কথা? Mn2 প্লাস, যা উৎপন্ন হওয়ার কথা তা উৎপন্ন করে দিলাম। আমরা জানি কি এই এই জারক হতে এক্সট্রা জিনিস একটা পাই, সেটা কি? পানি। এক্সট্রা বোনাস পাই পানি। কয়টা পানি? যতগুলা অক্সিজেন আছে ততগুলা পানি। দেখো 4টা অক্সিজেন আছে, দ্যাটস 4টা পানি, শেষ। এরপরে এই পাশে কিছু জিনিস যোগ করতে হবে, যেমন ধরো 4টা অক্সিজেন ছিল, 4টা পানি তৈরি হয়েছে। এই পানির জন্য প্রয়োজনীয় H প্লাস, এবার এখানে আমি অ্যাড করে দিব 8H প্লাস, এটা অ্যাড করে দিব। আরেকটা জিনিস অ্যাড করব, বিজারণ অর্ধবিক্রিয়ায় 2টা জিনিস অ্যাড করতেছি। পানির জন্য প্রয়োজনীয় H প্লাস, আর হইতেছে তুল্য সংখ্যা। MnO4 এর তুল্য সংখ্যা কত ছিল? 5টা ইলেকট্রন সে গ্রহণ করছে, দ্যাটস লিখলাম 5টা ইলেকট্রন প্লাস 5, শেষ, সিম্পল। এরপর আসো জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। তো এখানে জারণ অর্ধবিক্রিয়া কে দেয়? বিজারক দেয়। বিজারক রূপে কে আছে? Fe2 প্লাস, শুধুমাত্র আয়নটাকে নিব, দর্শক আয়ন SO4 বাদ, Fe2 প্লাস, Fe2 প্লাস, Fe2 প্লাস, ঠিক আছে। তো এই যে Fe2 প্লাস, Fe2 প্লাস থেকে কি উৎপন্ন হওয়ার কথা? Fe3 প্লাস, যা উৎপন্ন হওয়ার কথা তাই লিখে দিলাম। Fe2 প্লাস থেকে উৎপন্ন হওয়ার কথা Fe3 প্লাস। Fe2 প্লাস থেকে Fe3 প্লাস কীভাবে উৎপন্ন হয়? এরপরে দেখো এখানে একটা জিনিস যোগ করবো, এখানে 2টা জিনিস যোগ করছি, এখানে একটা জিনিস যোগ করবো, এখানে একটা জিনিস বিয়োগ করবো আলটিমেটলি। মূলত যেহেতু Fe2 প্লাস, সে একটা কি? বিজারক। বিজারক কী করে? নিজেকে জারিত করে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে দেয়। তো বিজারক ইলেকট্রন ত্যাগ করলে Fe2 প্লাস থেকে Fe3 প্লাস যাইতে কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হয়? একটা ইলেকট্রন। অথবা এর তুল্য সংখ্যাটাই বলতে পারি, যে তুল্য সংখ্যা 1, এটারে বিয়োগ করে দিতেছি, তুল্য সংখ্যা 1 বিয়োগ করে দিতেছি, শেষ। এটা হচ্ছে কাজ। কিন্তু এখানে কয়টা আয়রন ছিল দেখো তো? 5টা। এটা এভাবে চিন্তা না করে তুমি দেখো এই টোটাল বিক্রিয়াটার সামগ্রিক বিক্রিয়া আমার লিখতে হবে, সামগ্রিক বিক্রিয়া লিখতে হবে। তো সামগ্রিক বিক্রিয়া লেখার ক্ষেত্রে এখানে যতটা ইলেকট্রন যুক্ত হয়েছে, এখানে ততটা ইলেকট্রনই যাতে বিয়োগ হয় সেটা এনশিওর করতে হবে। তো প্রথমে এখানে 5টা ইলেকট্রন যুক্ত হয়েছে, এখানে যাতে 5টা ইলেকট্রন বিয়োগ হয়, এর জন্য কী করতে হবে? এটার পুরাটারে 5 দিয়ে গুণ দিয়ে দিলাম। 5 দিয়ে গুণ দিয়ে দিলে কী হয়? 5 Fe2 প্লাস আসে, 5 E মাইনাস আসে, 5 ইলেকট্রন, এবং 5 Fe3 প্লাস, 5 Fe3 প্লাস। এবার পুরাটারে যোগ করে দাও, 5 এটা কাটবে, বাকিটারে যোগ করে দাও, কী থাকতেছে? MnO4 মাইনাস প্লাস 5 Fe2 প্লাস প্লাসের 8H প্লাস, বিক্রিয়া করবে, বিক্রিয়া করে উৎপন্ন করবে কি? Mn2 প্লাস প্লাস 4H2O প্লাস 5 Fe3 প্লাস। এই হচ্ছে আলটিমেট বিক্রিয়াটা। তো তুমি দেখো যে এই অংশটাই কিন্তু আমরা এক লাইনে এভাবে করতে পারি চাইলে, একদম শুরুতে কইরে আসছি। এটারই জাস্ট এক লাইনে না করে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়ার সাহায্যে দেখাইলাম, এরপরে করলাম। তো জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, শুরুতে দেখো বিজারণ অর্ধবিক্রিয়া কী করছি? যেটা জারক সেটা থেকে যা উৎপন্ন হওয়ার কথা তা তো উৎপন্ন করলাম, সিম্পল। জারক থেকে আমরা মূলত 2টা জিনিস পাই, একটা যা পাওয়ার কথা সেটা লিখছি, আরেকটা কী পাই? পানি। কয়টা পানি? যতগুলো অক্সিজেন আছে জারকে ততগুলো পানি, সেটাও লিখছি। এরপরে বিজারণ অর্ধবিক্রিয়ায় আমরা বিক্রিয়কে বাম পাশে 2টা জিনিস যোগ করব। কি কি? পানির জন্য প্রয়োজনীয় H প্লাস, আর হইতেছে তুল্য সংখ্যা, শেষ, যোগ করলাম। এই যে পানির জন্য প্রয়োজনীয় H প্লাস ছিল 8টা, এটা যোগ করছি, এবং তুল্য সংখ্যা অর্থাৎ কয়টা ইলেকট্রন সে গ্রহণ করতেছে সেটা যোগ করতেছি, বিজারণ অর্ধবিক্রিয়া। এরপর আসো জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া কি কে করবে? বিজারক। তো বিজারক থেকে যা উৎপন্ন হওয়ার কথা তা লেখা ফেলছি শুরুতে, সিম্পল। এরপরে তুল্য সংখ্যাটা জাস্ট অ্যাড করে দেবো। তো বিজারক মানে বিজারকের তুল্য সংখ্যা কত? Fe2 প্লাস, Fe2 প্লাসের তুল্য সংখ্যা ছিল 1, তাহলে একটা ইলেকট্রন অ্যাড করে দিব না বিয়োগ করবো? যেহেতু বিজারক ইলেকট্রন ত্যাগ করে দিবে, দ্যাটস ওয়াই একটা ইলেকট্রন বিয়োগ করে দিলাম, শেষ। এরপর আসো
এটার ইলেকট্রন যতগুলো যুক্ত হয়েছে এখানে ততগুলো ইলেকট্রন ত্যাগ করতে হবে, এটা যাতে মিলে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে দিলাম। এভাবে সবগুলো বিক্রিয়া এরকম করবা। এরপরে সামগ্রিক বিক্রিয়াটা লেখা দিছি, শেষ। এটার পরে এই লাইনটা তো লেখলা, পরীক্ষার পরে লেখবা যে দর্শক আয়নসমূহ যোগ করে পাই, দর্শক আয়নসমূহ যোগ করে পাই, যোগ করে পাই একদম শুরুতে এক লাইনে যে সমতা করছিল না, এটা লিখে দিবা। একদম শুরুতে যেটা লেখছো এটা আবার লিখে দিবা, তাহলে তোমার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ ডান। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ ডান। এইভাবে যেই কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে পারবা। তো আরেকটা লাস্ট একটা এক্সাম্পল দেখি। সাপোজ বলা আছে K2Cr2O7 প্লাস H2C2O4 প্লাস H2SO4, এটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। এই বিক্রিয়াটারে বলছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। সো ফার্স্টে তো আমরা এক লাইনে যে সমতাকরণ সেটা লেখা নিব। এক লাইনে সমতা যদি করি তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, একটু আগে দেখে আসছি। তো এই জিনিসটা এখানে উৎপন্ন হবে, এক লাইনে সমতাকরণ করে নিলাম। আচ্ছা, এবার এটারে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করব। সিম্পল একদম জিনিসটা। প্রথমে কি লাগবে, বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া কে দিবে, বিজারণ অর্ধবিক্রিয়া কে দিবে দেখি এখানে কি, এটা কি জারক, এটা হইতেছে বিজারক। তো বিজারণ অর্ধবিক্রিয়া কে দেয়, জারক দেয়। তাহলে জারক K2Cr2O7 তো লেখা যাবে না, এটার আয়ন আকারে লিখতে হবে। K2Cr2O7 রে লিখতে পারি Cr2O7 2- এই আকৃতিতে। তো বিজারণ অর্ধবিক্রিয়া কি হবে, জারক থেকে যা উৎপন্ন হওয়ার কথা তা উৎপন্ন হবে, অর্থাৎ Cr3+ উৎপন্ন হবে। কয়টা, একটার জন্য Cr3+, Cr আছে কয়টা, দুইটা, এই কারণে 2Cr3+। ওকে, তো বোনাস পানি, কয়টা পানি, যতগুলো অক্সিজেন আছে ততগুলো পানি, যেহেতু 7টা অক্সিজেন আছে দ্যাটস 7টা পানি। এরপরে এখানে দুইটা জিনিস উৎপন্ন হয়েছে, এখানে দুইটা জিনিস অ্যাড করব। প্রথমে পানির জন্য প্রয়োজনীয় H+ অ্যাড করব। 7 দুগুণে 14টা H+ আছে, এই 14টা H+ অ্যাড করে দিলাম। এরপর আরেকটা কি অ্যাড করব, তুল্য সংখ্যা। Cr2O7 এর তুল্য সংখ্যা কত, 6, অর্থাৎ 6টা ইলেকট্রন সে গ্রহণ করবে, দ্যাটস +6। এরপরে সিমিলারলি জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া কে দেয়, বিজারক দেয়। বিজারক হিসাবে কে ছিল, H2C2O4। তো এই H2C2O4 এর আয়নটা কি, C2O4 2-, C2O4 2-। তো এই C2O4 2- থেকে কি উৎপন্ন হওয়ার কথা, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার কথা, সেটা আমরা জানি। কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে দিলাম, এতটুকুই কাজ জাস্ট। এরপরে কি করব, এর তুল্য সংখ্যাটা বিয়োগ করে দেব, শেষ। তুল্য সংখ্যা 2, অর্থাৎ 2টা ইলেকট্রন সে ত্যাগ করবে, শেষ। এখন আসো এইটা এবং এইটা সমান করতে হবে আমাদের। এখানে আছে 6টা ইলেকট্রন, এখানে আছে 2টা ইলেকট্রন। তো সমান করতে নিচেরটারে যদি 3 দিয়ে গুণ দিয়ে দিই তাইলেই হয়ে যাবে, তাহলে এখানে আসবে 3C2O4। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করো, আরেকটা জিনিস যে C2O4, এখানে কিন্তু একটা কার্বনের জন্য একটা CO2 তৈরি হইতো। তো C2O4 আছে 2টা কার্বন, দ্যাটস ওয়াই 2টা CO2 তৈরি হবে, 2টা CO2 তৈরি হবে। ওকে, সিমিলারলি এটার মতো Cr2 থেকে 2Cr3+, তো C2O4 থেকে 2CO2, এটাই। আচ্ছা, এরপরে তো C2O4 2-, এরকম ছিল, 3 দিয়ে গুণ দিলে 3C2O4, তারপরে 3 দুগুণে 6, এখানেও 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এই। এবার সামগ্রিক বিক্রিয়াটা লিখতে পারবো। সামগ্রিক বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া একসাথে, সামগ্রিক Cr2O7 2- প্লাস 3C2O4 2- প্লাস 14H+ বিক্রিয়া করে উৎপন্ন করলো 2Cr3+ প্লাস 6CO2 প্লাস 7H2O, দ্যাটস ইট। এই হইতেছে সামগ্রিক বিক্রিয়া। এরপরে লেখবা যে দর্শক আয়নসমূহ যোগ করে পাই, বাকিটা বুঝছই, এক লাইনে যে বিক্রিয়াটা লিখছি সেটা। তাহলে এইভাবে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে পারি। তো মূলত শুরুতে দেখলাম এক লাইনে কীভাবে সমতাকরণ করতে পারি, পরবর্তীতে দেখলাম যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কীভাবে সমতা করতে পারি। এই দুইটা জিনিস এইচএসসি অ্যাডমিশন যে কোনো জায়গার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এই হইতেছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া অম্লীয় মাধ্যমে সমতাকরণের প্রসেস। তাহলে আজকে এতটুকুই।